রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য প্রবোধনাথের লেখা কাটা মুন্ডু রহস্য শুরু হচ্ছে আজকের গল্প। টিংটিঙে লোকটার ব্যাপার স্যাপার দেখে একেবারে তাজ্জব রমতোষ। 50 টাকা পাশের পুকুরে কেউ বিকেল 5টায় ছিপ নিয়ে মাছ ধরতে আসে, আর সারা পুকুর চক্কর মেরে বসলো কিনা এমন এক জায়গায় যেখানে পুকুরে জনা 50 মাছ ধরতে আসা একটা মানুষেরও পছন্দ হয়নি। রাজ্যের জঞ্জালের ডাই জমা করা ওখানে। তাছাড়া ওইখানটাতেই পড়েছিল মুন্ডুহীন আস্ত একখানা মাছের কাঁটা। চিলশকুনেই হয়তো এনে ফেলেছে। আর পুকুর পাড়ে মাছের কাঁটা পড়ে থাকা মাছ ধরিয়েদের সংস্কারের 1 নম্বরের শত্রু। অমন অলক্ষণে জায়গায় ছিপে মাছ ওঠার কোনো কথাই নয়। অথচ তাজ্জব কি বাত, ছিপ ফেলার 10 মিনিটের মধ্যেই দুখানা পেল্লাই সাইজের মাছ গাঁথল লোকটা। রণ তো সকাল 9টায় ঢুকে খেলানো চার ফেলে হাফ ইত্তেশ করে বসেছিল। প্রায় 5টা ছিপ হাতে টিংটিঙে লোকটা ঢুকলো। সারা পুকুরটা একবার চক্কর দিল। ওর বাঁ দিকে যেখানে পেল্লাই সাইজের মুন্ডহীন কাঁটাটা পড়েছিল, হেলায় তুলে কাঁটাখানা পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিল। তারপর ছিপ নামালো জলে। আর মাত্র 10 মিনিটের মধ্যেই কিলো 3 সাইজের দুটো রুই তুলে লাল শালুতে বেঁধে সাদা মাটা মুখে বেরিয়ে গেল পুকুর থেকে। এটা কি করে সম্ভব? যেখানে রণতোষের মতো পাকা মেছুড়ে সারাদিনে 4টে 100 গ্রামের রুই চারা ছাড়া অন্য কোনো কিছু গাঁথতে পারেনি, সেখানে এমন বেঢপ জায়গায় চার ছাড়া বসে 10 মিনিটে দুটো 3 কিলো রুই? না, ব্যাপারটা ভাবতে হচ্ছে। লোকটার সম্বন্ধে খোঁজ খবরও নিতে হচ্ছে দেখছি। তবে রণতোষ পাড়ায় বেপাড়ায় এত যে পাশের পুকুরে মাছ ধরে বেড়ায়, কোথাও লোকটাকে দেখেছে বলে মনে হলো না। লোকটা কি মাছ ধরার কোনো বশীকরণ মন্ত্রতন্ত্র জানে নাকি? পরের দিনও একই ঘটনা, তবে আজ জায়গা পাল্টেছে। আজ যে জায়গায় লোকটা বসেছে, রণতোষের 20 বছরের অভিজ্ঞতা বলছে মাছ সেখানে থাকতেই পারে না। রণতোষ জানে পুকুরের যেখানে কাঁকড়া থাকে, বড় মাছ তার কাছাকাছি ঘেঁষে না। সকালে রণতোষ ওই জায়গায় বেশ কিছু কাঁকড়াকে ঘোরাফেরা করতে দেখেছে। আজও লোকটা ঢুকলো 5টার ঠিক মিনিট 10 আগে। সারা পুকুর একবার চক্কর দিয়ে পছন্দ করলো ঠিক সেই জায়গাটা যেখানে রণতোষ এক ঝাঁক কাঁকড়া ভাসতে দেখেছে। আর ওখানেই পুকুরের ধারেই পড়েছিল পেল্লাই সাইজের মুন্ডহীন মাছের একটা কাঁটা। কাঁটাটাও অদ্ভুত, একেবারে টাটকা, যেন সদ্য কেউ কাঁটার গা থেকে মাছের অংশ পরিষ্কার করে খেয়ে কাঁটাটা ছুঁড়ে ফেলেছে এখানে। মুন্ডুহীন প্রায় 3 কিলো সাইজের মাছের টাটকা কাঁটা। চিলশকুনে ওখানে এনে ফেলেছে বলে মনে হয় না, কারণ ওরা কাঁটাও খায়। আজও সেই কালকের ঘটনার পুনরাবৃত্তি। 10 মিনিটের মধ্যে দুটো প্রায় 3 কিলো ওজনের মাছ ধরে লাল শালুতে বেঁধে লোকটা পুকুর ছেড়ে বেরিয়ে গেল সাদামাটা মুখে। হুইল গোটাতে গোটাতে রণতোষ ভাবল, কি করে হয়? বেশ,
লোকটা যদি মাছ ধরার কোনো মন্ত্রতন্ত্র জেনেই থাকে, তবে তো যে কোনো দিনই সকাল 9টায় পুকুরে গেট খোলার সময় এসে সারা দিনে পুকুরে বড় বড় সব মাছ তুলে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু তা তো করে না লোকটা। আসে ঠিক 5টার মিনিট 10 আগে। সারা পুকুর চক্কর মেরে বসে এমন এক জায়গায়, যে জায়গায় সকলের নাপসন্দ। কাজে জায়গাটাও ফাঁকাই থাকে। তবে সেই জায়গায় একটা বড় সাইজের মাছের কাঁটা পড়ে থাকে। ছিপ ফেলে মিনিট 10 মধ্যে 2টো মাছ ধরে, যেন 2টো মাছই ওর বরাদ্দ। মাছ দুটো ধরার পর আর ও দেরি করে না, লাল শালুতে মাছ দুটো জড়িয়ে বেরিয়ে যায়। ব্যাপারটা নিয়ে অনেক ভাবল রণতোষ, কিন্তু রহস্যটা যে কি তা বুঝতে পারল না। তবে ওর মনে হলো মাছের কাঁটাটা পড়ে থাকার মধ্যে কোনো রহস্য থাকতে পারে। পরের দিন নিজের চার করে রাখা জায়গায় বসার আগে সারা পুকুরটা একবার ভালো করে চক্কর মেরে দেখে এলো রণতোষ। না, কোথাও মাছের কাঁটা তো নেই। রণতোষ ভাবল, ভালোই হয়েছে, দেখা যাক আজ লোকটা কি করে। আজ রণতোষের মাছ ধরার দিকে কিন্তু কোনো মন নেই। ওর বারবার সেই লোকটার কথাই মনের মধ্যে ঘোরাফেরা করছে। আজও লোকটা এলো 5টা বাজার মিনিট 10 আগে। সারা পুকুরটা চরকি পাক দিয়ে দাঁড়ালো রণতোষের পশ্চিমে হাত 25 দূরে। ওইখানে অনেকটা জায়গায় ফাঁকা, কেউ বসেনি। আশ্চর্য, ওখান থেকে একটা মাছের কাঁটা তুলে ছুঁড়ে দিল পুকুরের জলে। কিন্তু রণতোষ যখন সকালে পুকুরের চারধারে ঘুরে এসেছিল, তখন কিন্তু ও কোনো মাছের কাঁটা দেখতে পায়নি। আজও সেই আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি। 10 মিনিটেই 2টো মাছ ধরে লোকটা বেরিয়ে গেল পুকুর থেকে। রণতোষ অবশ্য আজ তৈরি ছিল, সবকিছু ও আগেই গুছিয়ে নিয়েছিল। লোকটার পিছন পিছন হাঁটতে হাঁটতে ডাকলো, ওই যে দাদা, শুনছেন? ও দাদা। লোকটা ফিরেও তাকালো না। এই যে এখানে, আমি ডাকছি। লোকটা একবার পিছন ফিরে তাকালো। নাকের বাঁশিতে তাচ্ছিল্যের একটা আওয়াজ তুলে বেরিয়ে গেল সামনের দিকে। এরকম যে হতে পারে রণতোষ সেটা ভেবেই রেখেছিল। আর এটাও ঠিক করে রেখেছিল, লোকটাকে ফলো করে আজ জানবে এখান থেকে লোকটা কোথায় যায়, কোথায় থাকে, আর ওর পরিচয়টাই বা কি। যথেষ্ট আড়াল থেকে রণতোষ লোকটাকে অনুসরণ করতে লাগলো। পুকুর থেকে বেরিয়ে লোকটা যে রাস্তাটা ধরেছে, সে রাস্তাটা বনবিবি তলার মধ্যে দিয়ে সন্ধ্যা বাজার ছুঁয়ে চলে গেছে রেল স্টেশনের দিকে। বনবিবি তলার আগে ও পরে 2টো ছোট বস্তি আছে, কিন্তু লোকটা সেখানকার নয়। হলে রণতোষ চিন্ত, হতে পারে রেল লাইনের ধারের নতুন বস্তিতে। ওপার বাংলার বহু মানুষ ওখানে বসবাস শুরু করেছে কিছুদিন হলো। রণতোষের ধারণা লোকটা এখন সন্ধে বাজার যাবে, কারণ কোনো মানুষেরই নিত্যদিন অত মাছ লাগতে পারে না। মাছ ওকে বিক্রি করতেই হবে, আর মাছ বিক্রির আদর্শ জায়গা সন্ধ্যা বাজার। লোকটা হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকালো। লোকটা কি রণতোষকে দেখে ফেলেছে? রণতোষ সাবধান হলো। এখান থেকে সন্ধ্যা বাজারে যাওয়ার আর একটা রাস্তা আছে। ওই রাস্তাটা পাকা এবং বিজলি বাতিও আছে, তবে একটু বেশি হাঁটতে হয় এই যা। বনবিবি তলার রাস্তাটা বেশ নির্জন, আলোও নেই, বিশাল বিশাল গাছ। ওই রাস্তাটার বদনাম আছে বলে সন্ধ্যের পর সাধারণত কেউ বনবিবি তলার পথ মারায় না। লোকটা কিন্তু
সন্ধ্যাবাজারে যাওয়ার জন্য বনবিবি তলার শর্টকাট রাস্তাটাই ধরল। বাপ্পা, সাহস আছে বটে লোকটার। রণতোষ পাকা রাস্তা ধরে দ্রুত হেঁটে সন্ধ্যাবাজারে যখন পৌঁছালো, দেখলো লোকটা একটা মাছের দোকানের সামনে দাঁড়িয়ে। লাল শালু থেকে মাছ বার করে লোকটা সেটা চাপালো মাছুলির দাড়ি পাল্লায়। কিন্তু একে দুটো মাছ কোথায়? রণতোষ দেখলো পাল্লায় চাপানো রয়েছে কিলো 3 সাইজের একটা আস্ত রুই মাছ আর একটা ওই রকম মাপের মাছের শুধুই মুড়ো। লোকটা ধরেছিল দুটো মাছ। একটা মাছ ঠিক আছে, কিন্তু অন্য মাছটার শুধু মুড়ো কেন? তাহলে মাছের শরীরটার কি হলো? শুনলো মাছুলি বলছে, রোজ রোজ এরকম একখানা আলাদা মুড়ো নিতে আমার কিন্তু বাপু বড্ড অসুবিধে হয়। আগে তা বলে আমি তো আর বাড়ির মানুষদের মাছ খাওয়া বন্ধ করে সেই মাছ আপনার কাছে বেচতে পারি না। আপনার পোষায় নেবেন, নয়তো অন্য কারোর কাছে বেচবো। এ বাজারে তো দোকানের অভাব নেই। মাছুলি ব্যস্ত হয়ে বলল, আরে না না, ঠিকই তো, আপনি আপনার বাড়ির লোকের জন্য মাছ রেখেই তো বিক্রি করবেন। আর রোজ রোজ অত বড় মাছের মাথা খেতে কারি বা ভালো লাগে? না দাদা, মাছ আমি নেব, ওটা একটা কথার কথা। নিন আপনার মাছের দাম। টিংটিঙে লোকটা হাত পেতে টাকা নিল। রণতোষ ঠিক করলো ও কোথায় যায় সেটা দেখতে হবে। লোকটা বাজার থেকে বেরোনোর মুখে এমন একটা কাণ্ড করলো যা দেখে ওর আক্কেল পুরো গুরুম। মাছের বাজারের বাইরে রাস্তার ধারের একটা মাছের দোকান থেকে 200 কাটা মাছ টুকরো করে কেটে প্যাকেটে ঝুলিয়ে স্টেশনের দিকে হাঁটা ধরল লোকটা। রণতোষ ব্যাপার দেখে একেবারে ভ্যাবলা, এমনকি লোকটাকে ফলো করাতেও কোনো উৎসাহ পেল না। বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরপর সাজিয়ে বিশ্লেষণ করতে বসল রণতোষ। লোকটা দোকানদারকে বলেছে মাছ সে বাড়ির লোকেদের জন্য রেখে তার মুড়োটা বেচার জন্য নিয়ে এসেছে। আলাদা আস্ত একটা মাছ অবশ্য আছে। মুন্ডু কেটে এনে মাছ যে বাড়িতে রেখে আসার কথা বলেছে টিংটিঙে লোকটা, সেটা ডাহা মিথ্যে কথা। কারণ যে অল্প সময়ের মধ্যেও বনবিবি তলা দিয়ে হেঁটে সন্ধ্যাবাজারে এসেছে, ওই সময় অত কিছু করা সম্ভবই নয়। তাছাড়া লোকটা তো ওইদিকে থাকে না। তার চেয়েও বড় কথা, মাছ বিক্রি করার পরে সে 200 কাটা মাছ কিনে বাড়ির দিকে হাঁটা দেবে কেন? লোকটা সংসারের অবস্থাও ভালো নয়, তা বোঝা যায় 200 গ্রাম মাছটাকে 8 টুকরো করা দেখেই। হয়তো মাছ বিক্রির টাকায় ওর সংসার চলে, সে নয় ঠিক আছে, কিন্তু কাটা মুন্ডুর রহস্যটা কি? আর পুকুর ধারে অত বড় মুন্ডুহীন মাছের কাঁটা পড়ে থাকার রহস্যও বাকি। নানা ভাবে ঘটনাগুলো বিশ্লেষণ করলো, ঠিক করলো আগামীকাল এই রহস্যের কিনারা করতেই হবে। পরদিন 4:30 বাজতে পুকুরে মাছ ধরতে ঢুকলো রণতোষ। রণতোষের ধারণা মাছের কাঁটাটা সকালের দিকে থাকে না, থাকলে কাক বা কুকুরে খেয়ে নিত। কাজেই মাছের কাঁটাটা যে করেই হোক পুকুর পাড়ে আসে বিকেলের দিকে। টিংটিঙে লোকটা পুকুরে ঢোকার জাস্ট কিছুক্ষণ আগে। রণতোষ প্রথম চক্কর মারার সময় পুকুরের পাড়ে কোথাও মাছের কাঁটা দেখতে পেল না, কিন্তু দ্বিতীয় চক্কর মারার সময় একটা বিচ্ছিরি জায়গায় বিশাল একটা মুন্ডুহীন মাছের কাঁটা দেখতে পেল। আর তখনই দেখল বিশাল পুকুরের উত্তর দিকের গেট দিয়ে সেই টিংটিঙে লোকটা মাথা নিচু করে ঢুকছে। রণতোষ কিন্তু ততক্ষণে মাছের কাঁটাটা জলে ফেলে ছিপ নামিয়েছে। লোকটা চক্কর দিতে দিতে রণতোষের পেছন দিয়ে কি খুঁজতে খুঁজতে আবার এগিয়ে গেল উত্তর দিকে। লোকটা আর এক চক্কর মারার আগে
দুটো 3 কিলো সাইজের রুই মাছ তুলে লাল শালুতে জড়িয়ে নিয়েছে রণতোষ। মাছ ধরার হুইল ছিপটাকে খুলে ছোট করে নিল। এবার ডান হাতে হুইল ছিপ আর বাঁ হাতে লাল শালুতে বাঁধা জোড়া মাছ নিয়ে পুকুর থেকে বেরিয়ে এলো। একবার ঘাড় ঘুরিয়ে দেখলো টিংটিঙে লোকটা তখনও সারা পুকুর পাড়ে কি জানি খুঁজছে। পুকুর থেকে বেরিয়ে রাস্তায় চলতে চলতে আনন্দে আর শঙ্কায় বুকটা উদ্বেল হয়ে উঠল রণতোষের। কিন্তু এত বড় ঘটনাটা ঘটলো কিভাবে? ঘটনাটা অলৌকিক না ভৌতিক? সামনে জগার চায়ের দোকানে বসে এক কাপ চা নিয়ে এইসবে ভাবতে লাগলো রণতোষ। বিকেল শেষ হয়ে গেল, এবার সন্ধে নামবে। রণতোষ উঠে বাড়ির দিকে রওনা দিল। ভাবনায় বিভোর রণতোষ খেয়াল করেনি কখন অজান্তেই নিজের বাড়ির রাস্তা ছেড়ে ও বেরিয়ে এসেছে একেবারে বিপরীত রাস্তায়, যে রাস্তা সোজা চলে গেছে বনবিবিতলা ছুঁয়ে সন্ধ্যা বাজার হয়ে স্টেশনের দিকে। অনেকটাই এসে পড়েছে রণতোষ। সামনে বড় বড় গাছ, সে গাছের গোড়া থেকে অন্ধকার উঠে যেন গাছগুলোকে অস্পষ্ট করে তুলেছে। সামনে আর কিছুটা গেলেই বন বিবির মন্দির। খুব প্রয়োজন না পড়লে সহজে কেউ সন্ধ্যের পরে এই রাস্তায় আসে না। একটু দাঁড়ালো রণতোষ, তারপরেই বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। আর তখনই শুনল কে যেন খসখসে গলায় বলছে, দাঁড়া, এতটা এসে আবার যাচ্ছিস কোথায়? চারিদিকে তাকালো রণতোষ, কাউকে দেখতে পেল না। তুই তো খুব চালাক ছোকরা রে, তো সব বুঝলি কি করে? আর এই ঢিং ঢিঙেটা তো একেবারে মাথা মোটা আর গিফটে। এত যে বড় বড় মাছ ধরে কোনোদিন একটা বাড়ি নিয়ে গেল না, সব বেচে ওই 200 গ্রাম কাটা পোনা। কোথায় একটা জোট মিলে কাজ করতো, মাছের লাইন পাওয়ার পর চাকরিটাও ছেড়ে দিয়েছে। সারাদিন পড়ে পড়ে ঘুমোয় আর বিকেলে মাছ ধরে তা বিক্রি করে সংসার চালায়। তুই তো মাস্টারি করিস হাই স্কুলে, ভালোই পড়াস, সুনামও আছে, বুদ্ধিও খুব। এবার আমি তোর বুদ্ধির পরীক্ষা নেব। যদি পাস করতে পারিস তবে এখানে যতদিন আছি মাছের লাইনটা তোকেই ধরাবো। দে, তার আগে আমার পাওনাটা দে। পাওনা? মনে মনে হিসেব করে নিল রণতোষ। হ্যাঁ, ঠিকই আছে। ডান কাঁধে ঝোলানো মাছ ধরার সরঞ্জামের ব্যাগে একটা বড় ছুরি আছে। লাল শালু থেকে একটা মাছ বার করে ছুরি দিয়ে মুন্ডুটা কেটে শুধু মাছের ধরটা দু হাতে তুলে ধরল সরু। প্রায় সঙ্গে সঙ্গেই হাতটা ফাঁকা হয়ে গেল। বাহ, এই না হলে বুদ্ধি! প্রথম পরীক্ষায় পাশ করেছি। তবে পুকুর পাড়ে মুন্ডু ছাড়া মাছের কাঁটা দেখে, ডিং ডিঙেকে সন্ধেবেলায় এখানে আসতে দেখে, কি মাছের দোকানে মুন্ডুহীন মাছ বিক্রি করতে দেখে তুই বুদ্ধি কাটিয়ে বার করেছিস আমাকে কি পাওনা দিতে হবে। এটাও কম নয়, এতে আমি খুশি। কিন্তু আমি তোর আরো একটা পরীক্ষা নেব। দেখ, বেঁচে থাকতে আমিও ছিল পাকা মেছুরে। এমন এমন মাছের চারা জানি যে অনেক বাঘা বাঘা মেছুয়েরাও জানে না। যদি পরের পরীক্ষায় পাশ করতে পারিস তবে সেই সব মাছের চারা তোকে শিখিয়ে যাব। আর আমি তো বনবিবি তলার বেশি দিন থাকবো না রে, আমারও যাওয়ার সময় হয়েছে। এবার বল, মুন্ডু সহ মাছ আমি খাই না কেন? অবশ্য খাই যদি জালে ধরা হয়, কিন্তু ছিপে ধরা কখনোই নয়। ভয়? প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর দিল রণতোষ। হ্যাঁ, ভয়। ঠিকই বুঝেছিস, ভয়।
কিন্তু কিসের ভয়, কেন ভয় তা তো বলতে হবে। রণতোষের মাথা এখন পরিষ্কার। চিন্তা করতেই উত্তরটা যেন একেবারে সাজানো হয়ে গেল। বলল, লোহার ভয়। এটাও ঠিক, কিন্তু ব্যাপারটা কি তা ভেঙে বল দেখি। আমরা জানি রাম নাম আর লোহা দুটোই আপনারা এড়িয়ে চলেন। আজও শ্মশান যাত্রীরা শ্মশান থেকে ফিরলে বাড়ির লোকে লোহা স্পর্শ করিয়ে দোষ কাটায়। শুনেছি পুরা গ্রামে আপনাদের ভয়ে অনেকেই পকেটে লোহা নিয়ে ঘোরে, তাই তো? বেশ বেশ, তারপর? তো আগে আপনি সব মাছই মুড়ো সহ খেতেন, আজকাল ছিপে ধরা পড়া মাছের মুড়ো ভাত দিয়ে খান। কারণ কোনো একদিন হয়তো ছিপে ধরা মাছের মুড়ো খেতে গিয়ে মুড়োর মধ্যে বড়শি পেয়েছিলেন। এরকম হয়, আমিও কতবার পেয়েছি। ও একেবারে ঠিক, বলিহারি তোর বুদ্ধি। শোন, তখন আমি অন্য জায়গায় থাকি। হারান বলে একজন আমাকে মাছ জোগাড় দিত। একদিন পেল্লায় মাপের একটা রুই এনে দিল। মাছটা পছন্দের মাছ, তা যেমনই মুড়োটা দাঁতে বসিয়েছি অমনি সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। যাকে বলে মোড়ার উপর খাড়ার ঘা। অনেক কষ্টে সে বিপদ থেকে উদ্ধার পেয়েছি বাবা। সেই থেকে চিপে ধরা মাছের আমি মুড়ো খাইনে। যাক, তুই পরীক্ষায় 100-তে 100 পেয়েছিস। গোয়েন্দা হলে বড় গোয়েন্দা হতে পারতিস। সে যাক, এই পাশের পুকুরে মাছ ধরা তো কালকেই শেষ। এরপরে পাশ দিচ্ছে পোদ্দারদের পুকুরে। ওখানে বড় বড় কাতলা আছে, তুই ওখানে টিকিট কাট। বলছেন? হ্যাঁ রে, ওখানে আমার তুই কাজ করবি। ওখানে মাছের কাটা নয়, অন্যভাবে সাজাবো। সে আমি সময় মতন বলে দেবো। ওখানে আমাকে যে মাছের চাষ শেখাবেন বলেছিলেন? শেখাবো, যাওয়ার আগে শিখিয়ে যাব। এমন চার শিখিয়ে যাব যে সারা পুকুরের লোক তোর মাছ ধরা দেখে অবাক হয়ে যাবে। আর তুইও বাকি জীবন মাস্টারি আর মাছ ধরা নিয়ে আনন্দে সুখে কাটিয়ে দিতে পারবি। যা, এবার বাড়ি যা, সন্ধে গড়িয়ে রাত নামতে চলেছে। শুনছিলেন আমাদের আজকের গল্প কাটা মুন্ডু রহস্য। রচনা প্রবোধনাথ। রণতোষ, মেছভূত ও টিংটিঙে লোকের ভূমিকায় সুপ্রতিম। কথক ও মাছলির ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।